তো বন্ধুরা, আজ আমি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি দক্ষিণ কোরিয়ান অতিপ্রাকৃত হরর মুভি এক্সজুমা ব্যাখ্যা করতে যাচ্ছি। বিশ্বাস করুন, এটি আমার চ্যানেলের অন্যতম সেরা ব্যাখ্যা ভিডিও হতে চলেছে। এখানে আমি আপনাদের অনেক কিছু সম্পর্কে বলেছি, তাই এই ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই মুভিটি বুঝতে পারবেন, প্রতিটি প্রতীক এবং প্রতিটি জিনিস বুঝতে পারবেন। এটি 2024 সালের সর্বাধিক আয়কারী দক্ষিণ কোরিয়ান হরর মুভি, অর্থাৎ এটি সর্বাধিক আয়কারী মুভিগুলির মধ্যে একটি। বর্তমানে এই মুভির IMDb রেটিং 7.3 স্টার আউট অফ 10 এবং রটেন টমেটোসে এটি 95% ফ্রেশ রেটিং পেয়েছে। তাই আপনি বুঝতেই পারছেন মুভিটি কতটা অসাধারণ হবে। এই মুভিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন জ্যাং জেহান। যদি আপনাদের এক্সজুমা মুভিটির ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এটি আমার জন্য খুবই মূল্যবান। মজা লাগে যখন আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, মোটিভেশন পাই। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাই। মুভির শুরুতে আমরা দুই শেমাসকে দেখতে পাই, যার মধ্যে সিনিয়র হলেন হারম এবং তার জুনিয়র হলেন বেঙ্গেল, যারা প্লেনে করে লস এঞ্জেলেস যাচ্ছেন। এয়ারপোর্টে তাদের একজন খুবই ধনী ব্যক্তি পার্কের অ্যাকাউন্টেন্ট পিক করেন এবং পার্ক সম্পর্কে বলেন যে তিনি একজন কোরিয়ান আমেরিকান ব্যবসায়ী এবং তার পরিবার বহু বছর আগে আমেরিকায় চলে গেছে। এখন তারা পার্কের বাড়িতে না গিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছায়, যেখানে তাদেরকে পার্কের স্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অ্যাকাউন্টেন্ট পার্কের স্ত্রীকে বোঝান যে তারা এখানে কেন এসেছে। যদিও তিনি শেমাস এবং রিচুয়ালসকে একেবারেই বিশ্বাস করতেন না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তাকে তাদের সাহায্য নিতে হয়েছিল। এখন হারম তার ছেলেকে চেক করেন এবং আমরা জানতে পারি যে পার্কের নবজাতক ছেলে আসলে একটি রহস্যময় রোগে ভুগছে যা সেরে উঠছে না। তার জন্যই হারমকে এখানে ডাকা হয়েছে। এখন হারম তাকে চেক করেন এবং কিছু রিচুয়াল করেন, যার ফলে তিনি পার্কের পরিবারের তার বাবা এবং দাদার উপস্থিতি অনুভব করেন। কিন্তু পার্কের বাবা আসলে নিজেই প্যারালাইজড এবং তার দাদার কথা বললে তিনি প্রায় 100 বছর আগে মারা গেছেন এবং তার কবর এখনও কোরিয়াতে রয়েছে। এরপর হারম পার্কের বাড়িতে যায় এবং নিজের সম্পর্কে কিছুটা বলে যে শেমাস কি এবং তারা কি করে এবং কিভাবে ইভিল জিনিসগুলির সাথে ডিল করে। তখন সে পার্কের সাথে কথা বলে, যিনি তাকে জানান যে তার বাড়িতে সবসময় বড়দের সমস্যা হয় এবং তার ভাইও মানসিক হাসপাতালে নিজেকে শেষ করে ফেলেছিল। তারপর তার স্ত্রীর গর্ভপাত হয় এবং এখন তার ছেলের অবস্থা খুব খারাপ, যাকে যেভাবেই হোক ঠিক করতে হবে। তখন হারম বলে যে এটি আসলে একটি গ্রেভ কল, অর্থাৎ পার্কের দাদার আত্মা যা কোরিয়াতে রয়েছে তাদের বিরক্ত করছে। সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য তাকে আরও কিছু লোকের প্রয়োজন হবে। তখন আমরা কোরিয়াতে ফেং শুই বিশেষজ্ঞ এবং জিওম্যান্সার কিমকে দেখতে পাই, যিনি ফিউনারেল হোমের মালিক ইয়াংজের সাথে একটি কবর খনন করছেন। ফেং শুই মানে শক্তিকে ভারসাম্যে আনা। এখন গল্পটি বুঝতে আমরা কিম সম্পর্কে কিছুটা জানি। কিম বলে যে মানুষ মাটির সাথে যুক্ত থাকে, মাটি থেকে জন্মানো জিনিস খায় এবং মারা যাওয়ার পর মাটি হয়ে যায় এবং তারপর আবার জন্ম নেয়, যা একটি নেভার এন্ডিং সাইকেলের মতো। গত 40 বছর ধরে তার কাজ হলো মৃতদের জন্য জমি খুঁজে বের করা, যেখানে তাদের কবর দেওয়া হলে তারা শান্তি পাবে। যদিও অনেকেই এটিকে প্রতারণা বা কুসংস্কার মনে করে, কিন্তু শীর্ষ এক ভাগ লোকের জন্য ফেং শুই বিজ্ঞান এবং ধর্ম উভয়ই। তারা এই সব জিনিসে বিশ্বাস করে। এখন গল্পে ফিরে আসি। একটি বৃদ্ধ মহিলাকে একটি জমিতে কবর দেওয়া হয়েছিল এবং এখন সেই বৃদ্ধ মহিলা তার পরিবারকে স্বপ্নে হান্ট করছে। যখন কিম এবং ইয়ং চেক করেন, তখন দেখা যায় যে সেই বৃদ্ধ মহিলার দাঁত নেই, যা ভুল ছিল। মৃত্যুর পর শরীর থেকে কিছু নেওয়া হলে বা দেওয়া জিনিসে কমতি থাকলে আত্মারা ফিরে আসে, বা তাদের চূড়ান্ত অধিকার সঠিকভাবে না করা হলে তারা রাগান্বিত হয়। ভারতেও বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা রাগান্বিত হন। আসলে সেই বৃদ্ধ মহিলার নাতি তার দাঁত নিজের কাছে রেখেছিল স্মৃতির জন্য, যা আবার তার কাছে রেখে তাকে পুনরায় কবর দেওয়া হয় এবং সবকিছু ঠিক হয়ে যায়, কারণ এটি এত বড় কেস ছিল। এখন কিম এবং ইয়ং বাড়িতে আসেন, যেখানে তাদের সাথে দেখা করতে হারম এবং বেঙ্গেল এল থেকে ফিরে এসেছেন। তাদের পার্ক সম্পর্কে জানান যে এটি একটি খুব অদ্ভুত কিন্তু খুব ধনী পরিবার এবং তাদের একটি সমস্যা রয়েছে যা তাদের ঠিক করতে হবে, এবং সেই সমস্ত সমস্যাগুলি এই জমির সাথে যুক্ত, অর্থাৎ কোরিয়ার সাথে। কিমের কাজই ছিল এটি, তাই তিনি পার্কের সাহায্য করতে রাজি হন। তখন আমরা আবার এলেতে পার্ককে দেখতে পাই। মা বলেন যে তিনি তার দাদার কবর খনন করতে যাচ্ছেন, যা তার ঠিক মনে হচ্ছে না। তার ফুফু, অর্থাৎ তার দাদার মেয়ে, কি বলবেন, এবং তিনি তো এই সব জিনিসে বিশ্বাসও করেন। প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পার্ক তার ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি এই কবর খননের কাজ করবেন। কিন্তু কবর খননই কেন? এর পর্দাফাশও শীঘ্রই হবে। পরের দিন পার্ক আবার কোরিয়ায় ফিরে আসেন,
হোটেলে থাকেন এবং তারপর তার দেখা হয় কিমের সাথে। কিমের তার দাদার কবর সম্পর্কে সমস্ত তথ্য দরকার ছিল, কারণ এই প্রক্রিয়ায় যেখানে দেহকে একটি কবর থেকে অন্য কবরের মধ্যে স্থানান্তরিত করা হয় তাকে এক্সহিউমেশন বলা হয়। এখানে পার্ক একাই কোরিয়ায় এসেছিলেন, তার বাকি পরিবার এখনও এলেতে ছিল। তখন পার্ক কিমকে তার দাদার কবরের কাছে নিয়ে যান, যা একটি পাহাড়ের সীমান্তের মধ্যে ছিল এবং এখানে শিয়ালও ঘুরে বেড়াচ্ছিল, যা কবরের কাছে থাকে না। যদি এমন হয় তবে এটি খারাপ লক্ষণ ছিল। এখন তারা এই সমাধি পাথরটি পরীক্ষা করেন, যার উপর নাম নেই বরং কিছু এলোমেলো সংখ্যা এবং মন্ত্র লেখা ছিল। তাদের এটি খুব অদ্ভুত লাগে। এত ধনী পরিবার, কিন্তু কোনো নাম নেই, কিছুই নেই। মনে হচ্ছিল যেন এই কবরটি লুকাতে চায় বা জানাতে চায় না যে এটি পার্ক পরিবারের সদস্য ছিল। ভাবুন তো, আপনি একজন সাধারণ ব্যক্তি যিনি বাইরে থেকে এসেছেন এবং আপনি এই কবরটি দেখেন যার উপর কোনো নাম নেই, কিন্তু শুধুমাত্র এলোমেলো সংখ্যা লেখা ছিল। আপনি জানতেই পারবেন না যে এটি কোনো পরিবারের সদস্য ছিল। এখন কিম পার্কের কাছে এই কবর সম্পর্কে আরও জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন যে তার দাদা দেশের জন্য অনেক কিছু করেছেন, তাই তার সম্মানে এখানে এই কবরটি তৈরি করা হয়েছে। এই জায়গাটি গিস সুনে নামের একজন সন্ন্যাসী সুপারিশ করেছিল। কিন্তু কিম জিজ্ঞাসা করেন, যদি এটি একটি রাজকীয় সমাধি হয় তবে এটি এত সাধারণ কেন? পার্ক বলেন যে তখন কবর ডাকাতরা খুব বেশি ছিল, তাই তাদের থেকে বাঁচতে কবরটি এমনভাবে তৈরি করা হয়েছিল এবং এর উপর নামও লেখা হয়নি। এটি খুবই অদ্ভুত ছিল। কিম এটি হজম করতে পারছিলেন না। এখন কিম কিছুক্ষণ চিন্তা করেন এবং সেখান থেকে সরাসরি চলে যান। হারি এবং বাকিরা জিজ্ঞাসা করেন কি হয়েছে। তিনি বলেন যে এই জায়গাটি সঠিক নয়, এখানে কবর থাকা উচিত নয়, কারণ তিনি এখানকার অশুভ শক্তি অনুভব করতে পারছেন, যা খুবই শক্তিশালী। তাই তিনি এখানে কাজ করতে পারবেন না, কারণ এখানকার কোনো কিছু স্পর্শ করলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। এখন তারা সবাই বাড়ি ফিরে আসেন এবং সন্ধ্যায় কিম পার্কের সাথে ছিলেন। তিনি তার সাথে কথা বলেন এবং কথার মধ্যে তিনি তার মেয়ের কথা বলেন, যাকে তিনি খুব ভালোবাসেন। এখন পার্ক আবেগপ্রবণ হয়ে তাদের বলে যে তারও একটি ছেলে আছে এবং সে শীঘ্রই মারা যাবে, তাই তাকে বাঁচাতে হবে। তখন হারিম প্রস্তাব দেয় যে সে কবর খনন করার সময় একটি সুরক্ষা এবং অশুভ শক্তি দূর করার জন্য একটি আচার করবে, যা অশুভ শক্তি বিভ্রান্ত হয়ে যাবে এবং কবরও খনন করা হবে। কিম এতে সম্মত হন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র সেমাস নয়, ফেংশুই বিশেষজ্ঞ এবং দাহ করার জিনিসও ছিল। পরের দিন সবাই আর পার্কের ফুফু এসেছিলেন, কারণ তিনি দাদার মেয়ে, তাই তার অনুমতি এবং উপস্থিতিও প্রয়োজন ছিল। এখন হারিম তার সাথে আচার করার জিনিস নিয়ে এসেছিলেন, যার মধ্যে 5টি শুকরের দেহ ছিল, অর্থাৎ পিগ বডিজ ছিল, এবং সে কবরের কাছে যায় এবং 5 জন যারা খনন করবে তাদের সুরক্ষা দিয়ে আচার শুরু করে, অর্থাৎ 5টি শুকর 5 জনের জন্য। এখন এই আচারটি খুবই বিপজ্জনক এবং হাইপার ছিল, যার মধ্যে হারিম খুব জোরে নাচ গান করে, শুকরদের কেটে রক্ত পান করে এবং আরও অনেক কিছু খায়। এখন দেহটি খনন করা হয় এবং বিশ্বাস করুন, এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর ছিল, অর্থাৎ একেবারে তুর্কি স্তরের হরর ছিল। এখানে এখন দেহের উপর কি লেখা ছিল তা কিম বুঝতে পারে না, কিন্তু একটি কাজ তো হয়েছে, এখন শুধু দাহ করা বাকি ছিল। তাদের পরিকল্পনা ছিল এই দেহটি খনন করে কঙ্কালটি পুড়িয়ে ফেলা, কারণ মনে করা হয় যে এতদিন ধরে দেহটি কবর দেওয়া ছিল, তাই আত্মা এই হাড়গুলির সাথে যুক্ত হয়ে গেছে এবং যদি কঙ্কাল শেষ হয়ে যায় তবে আত্মাও মুক্তি পাবে, বা বলা যেতে পারে আত্মা শান্ত হবে। কিন্তু তখন এই কবরের গর্তটি পূরণ করার সময় একজন কর্মী একটি অদ্ভুত মানব মাথাওয়ালা সাপ দেখতে পায়, যাকে সে কেটে ফেলে। তখন সাপটি মানুষের মতো চিৎকার করে এবং এর ফলে একটি খারাপ ঘটনা ঘটে। এখন হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, তাই কিম পার্ককে বলে যে তাদের আজ দাহ বন্ধ করতে হবে, যার সাথে সে সম্মত হয় এবং কফিনটি একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। কিন্তু সত্যি বলতে কিমের এই পরিবার সম্পর্কে অনেক সন্দেহ ছিল। এখন কিম সেই কবরের পাহাড়ের পাশে একটি গ্রামে গিসু সম্পর্কে জানতে যায়, যেখানে সে জানতে পারে যে এখানে পুরানো মন্দিরে অন্য কোনো সন্ন্যাসী ছিল এবং এখানে কেউ গিস সম্পর্কে শোনেন। এটি আরও অদ্ভুত ছিল, অর্থাৎ এখানে সব কিছুই অদ্ভুত ছিল। কবরের নাম নেই, নির্জন জায়গায় কবর দেওয়া, মানব মাথাওয়ালা সাপের বের হওয়া, অশুভ শক্তি অনুভব করা, সবকিছুই ভয়ঙ্কর ছিল। এখন তারা সেই সমাধি সম্পর্কে জানতে পারে যে এতে প্রচুর ধন সম্পদ রয়েছে এবং এটি একটি ওয়ার্ড কর্মী জানত, যে ধনের লোভে সেই কফিনটি খুলে দেয়া। এখন দাদার ক্রোধে ভরা আত্মা বেরিয়ে আসে এবং এটি সব হারিম দেখে, যে জানত যে এটি কতটা বিপজ্জনক হতে চলেছে। তখন হারিম তাদের আবার কবরের মধ্যে ফিরিয়ে আনার জন্য আচার শুরু করে, কিন্তু প্রথমে এই আত্মা বাড়িতে যায়। এতদিন ধরে ক্ষুধা এবং ঠান্ডায় ছিল এবং তাদের শেষকৃত্য সঠিকভাবে করা হয়নি, বাড়িতে শাক্ত অনুষ্ঠানও হয়নি, তাই প্রথমে সে তার ছেলে এবং পুত্রবধূকে শেষ করে। এখন এই আত্মা পার্ককে তাড়া করে, কিন্তু এই আত্মা এখনও বেশ দুর্বল ছিল,
তাই সে দরজা এবং জানালা দিয়ে অনুমতি ছাড়া ভিতরে আসতে পারত না। তাই সে পার্ককে মানসিকভাবে তাড়া করে এবং আপাতত সে নিরাপদ ছিল। তখন পার্কের কাছে কিমের ফোন আসে। সে তাকে পুরো ঘটনা ব্যাখ্যা করে যে দাদার আত্মা তার নিজের রক্তের লাইনকে শেষ করতে বেরিয়েছে, কারণ তারা তাকে সম্মান দেয়নি, বার্ষিক আচার করেনি, খাবার অফার করেনি এবং আমেরিকায় চলে গেছে। তার আত্মা রাগে ভরা ছিল যে তার কবরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল। কিম তাকে বলে যে সে তাকে বাঁচাতে আসছে, কিন্তু তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয় এবং বাইরে থেকেও কিমের আওয়াজ আসে। অর্থাৎ ফোনে কিম ছিল এবং দরজার অন্য পাশে কিম ছিল। এখন দরজার কিম বারবার বলে যে দ্রুত দরজা খোলো, কিন্তু ফোনে কিম পার্ককে বোঝায় যে এটি সেই অশুভ দাদার আত্মা এবং পার্ক দরজা না খুলে জানালা খুলতে পারে। পার্কও ঠিক তাই করে, যা তার করা উচিত ছিল না, কারণ দরজার বাইরে আসল কিম ছিল যে তাকে বাঁচাতে এসেছিল এবং ফোনে দাদার আত্মা ছিল। যেমন আমি বলেছিলাম, অনুমতি ছাড়া আত্মা আপাতত ভিতরে আসতে পারত না। কিম হাউসকিপিং স্টাফের সাহায্য নিয়ে দরজা খুলে ভিতরে আসে, কিন্তু ততক্ষণে পার্ক আত্মার দখল হয়ে যায় এবং প্রকাশ পায় যে তারা এত ধনী কিভাবে হয়েছিল। যখন কোরিয়ান জাপানি যুদ্ধ হয়েছিল, তখন পার্কের দাদা বা তাদের পূর্বপুরুষরা তাদের দেশ কোরিয়াকে প্রতারণা করেছিল এবং অর্থ এবং ক্ষমতার জন্য জাপানের সমর্থন করেছিল, যার ফলে তারা এত ধনী হয়ে উঠেছিল। এখন দাদার আত্মা পার্ককেও শেষ করে দেয়, কারণ যার কারণে তারা ধনী হয়েছিল তাদেরই সম্মান পার্ক এবং বাকিরা করে। এবং স্পষ্টতই এখানে পার্ক কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই দাদার আত্মা তাকে শেষ করে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে পার্ক একটি অদ্ভুত এবং রহস্যময় কথা বলে যে একটি শিয়াল একটি বাঘের পিঠ বা মেরুদণ্ড ছিঁড়ে ফেলেছে, যা কিম বুঝতে পারে না কেন পার্ক এমন কথা বলেছিল। অন্যদিকে হারিম আচার করছিল এবং দাদার আত্মা বাংলোকে দখল করে নেয়, কিন্তু সেই আত্মা খুবই অশুভ এবং শক্তিশালী। তাই সে এখান থেকে বেরিয়ে তার গাছের কাছে যায়, যা সে এখন শেষ করতে চলেছিল। এবং প্রতিটি হত্যার পরে তার শারীরিক উপস্থিতি স্পষ্ট হয়ে যাচ্ছিল, বা বলা যায় যে সে তার শরীর পাচ্ছিল। এখন কিমের একমাত্র উপায় ছিল যে সে ইয়ং এবং হারিমকে বলে যে তারা দেহটি দাহ করে দিক, যাতে এই আত্মা এবং অভিশাপ শেষ হয়ে যাবে, কারণ আত্মা হাড়ের সাথে যুক্ত এবং এর জন্য বুয়া অর্থাৎ দাদার মেয়ের অনুমতি লাগবে, কারণ বাবা তাদের এবং তার অনুমতি লাগবে, কারণ পার্ক এবং তার বাকি পরিবার শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন এখানে এক্সহিউম হবে না, বরং এখানে হাড়ের দাহ হবে। এখন সে বুয়াকে অনুরোধ করে, তাকে বোঝায় যে সেই শিশুর কোনো দোষ নেই এবং তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, যার জন্য বুয়াও রাজি হয়, যার সাথে কফিনটি পুড়িয়ে ফেলা হয় এবং এখন দাদার আত্মাও শেষ হয়ে যায়, বা বলা যায় যে মুক্তি পায়, যার ফলে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু দেখো, এখানে এই আত্মা শুধু এই কারণেই এমন করছিল না, কারণ এখন থেকে পার্ট 2 শুরু হতে চলেছে, অর্থাৎ প্রধান গল্পটি এখন আসবে। যাই হোক, কিছু সময় পরে কিম একটি কর্মীর সম্পর্কে জানতে পারে যে কবর খনন করতে এসেছিল দাদার কবরটি। সে তার সাথে দেখা করতে যায় এবং কর্মীটি বলে যে তাকে সাপ কামড় দিয়েছে এবং সে মারা যাচ্ছে, এবং এটি শুরু হয়েছিল যখন সেই দিন সে মানব মাথাওয়ালা সাপটিকে হত্যা করেছিল, অর্থাৎ যখন দাদার কবরটি খনন করা হয়েছিল। সত্য জানার জন্য কিম আবার কবরস্থানে যায়, যেখানে সে সেই মানব মাথাওয়ালা সাপটিকে খুঁজে পায় যার মাথা কর্মীটি কেটেছিল, এবং এটি একটি মহিলার মতো ছিল এবং তাদের ওনা বলা হয়, যা খারাপ হয়, যদিও অনেক জায়গায় তাদের ভালোও বলা হয়, যারা পাহাড়ে মানুষের সাহায্য করে। এবং যেমন আমি আপনাকে বলেছিলাম যে এই মুভির পার্ট 2 এখন শুরু হবে এবং প্রধান জিনিস এখান থেকে হবে। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত শুধু ছোটখাটো সমস্যা ছিল এবং আসল সমস্যা এখন আসতে চলেছে। এখন কিম আরো খনন করে এবং একটি খাড়া কফিন খুঁজে পায়। হ্যাঁ, এটি দেখে সে হারাম, বঙ্গল এবং ইয়াংকে ডাকে এবং তারা তিনজন এসে এই সোজা দাঁড়ানো 7 ফুটেরও বড় কফিনটি বের করে, যা বাইরে থেকে সিল করা ছিল, এবং তারা কিছুই বুঝতে পারে না যে এই কফিনটি দাদার কবরের নিচে উল্লম্বভাবে কেন দাঁড় করানো হয়েছিল এবং এতে আসলে কি ছিল, এবং এটি সবচেয়ে বড় রহস্য ছিল। এখন তারা কাছাকাছি সেই ব্যক্তির কাছে যায় যার সাথে কিম আগে দেখা করেছিল, এবং এখানে সে রাতে কফিনটি রাখার অনুরোধ করে, যা সে মেনে নেয়। এখন কফিনটি এখানে এমনিই রাখা হয় না, হারাম সেখানে চাল এবং রক্ত দিয়ে রিচুয়াল করে কফিনের চারপাশে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করে, যাতে যদি এর ভিতরে কোনো আত্মা বা কিছু থাকে তবে এটি সহজেই বাইরে বের হতে না পারে। যাই হোক, হারাম এবং কিম পার্কের বুয়ার সাথে কথা বলে যে আসলে এটি কি এবং তার বাবাকে এখানে কেন কবর দেওয়া হয়েছিল, যার উত্তরে সে বলে যে সে কিছুই জানে না। কিম বলে যে তারা দেশকে প্রতারণা করেছিল, অর্থাৎ তারা জাপানিদের পক্ষে চলে গিয়েছিল, তাই কি তাদের শাস্তি দেওয়ার জন্য এখানে কবর দেওয়া হয়েছিল, যার উত্তরে আরেকটি বড় রহস্য উন্মোচিত হয়। সে বলে যে এটি কখনই হতে পারে, কারণ গিশুনে নিজেই আসলে কোরিয়ান ছিল না, সে ছিল জাপানিজ, এবং সে তার নিজের লোককে এমন খারাপ জায়গায় কেন কবর দিয়েছিল তা তারও বোধগম্য ছিল না। তখন কিম বলে যে তাদের টুমস্টোনে থাকা নম্বরগুলি আসলে কোঅর্ডিনেটস, কিন্তু দাদার মেয়ের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। এখন তাদের সবারই শুধু টাকার প্রতি আগ্রহ ছিল, দাদার কি কর্মকাণ্ড ছিল তা তাদের কোনো ব্যাপার ছিল না। এই গল্পে অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর অনেক দূরে ছিল। রাতে সবাই ঘুমাচ্ছিল এবং আমরা সেই বৃদ্ধ লোকটিকে দেখি, যিনি বার্ন থেকে কিছু শব্দ শুনে তা পরীক্ষা
করতে যায়। তখন আমরা বঙ্গলকে লক্ষ্য করি, যার ঘুম ভেঙে যায় এবং সেই বৃদ্ধ লোকটি আহত অবস্থায় তার উপর ছিল এবং কিছু বলছিল। কিন্তু বঙ্গল মন্ত্রের সাহায্যে এই হান্টিং দূর করে জেগে ওঠে। এরপর সে বৃদ্ধ লোকটিকে ঠিক করে বাইরে পরীক্ষা করতে যায়, কিন্তু সেই বৃদ্ধ লোকটি তার রুমে ছিল না এবং সে বানকে দেখে, যেখানে একটি 7 ফুট লম্বা ফিগার পিক্স এবং সেই বৃদ্ধ লোকটিকে ফাটছে এবং খাচ্ছে। ভয়ে সে হারামকে ডাকে, যিনি তার মৃত গ্র্যান্ডমা থেকে গাইডেন্স চাইছিলেন, যিনি তার সময়ের একজন বড় শামান ছিলেন। বঙ্গল ডাকার পর তিনি যেতে চান, কিন্তু গ্র্যান্ডমা তাকে থামান কারণ তিনি আসল বিপদটি বুঝতে পেরেছিলেন। হারাম বঙ্গলকে নিয়ে সেই কফিনটি দেখতে যায় যা মাঝখান থেকে ফাটা ছিল এবং সেখান থেকে সেই 7 ফুট লম্বা ফিগারটি বের হয়েছিল। সেখানে একটি সামুরাই জেনারেলের হেলমেটও ছিল, যা নির্দেশ করে যে এখানে যা কিছু আছে তা একটি জাপানিজ জেনারেল। বঙ্গল বাকি লোকদের ডেকে আনে এবং রুমের বাইরে সেই ফিগারটি আসে, যা জিজ্ঞাসা করে যে রুমে কেউ আছে কিনা। হারাম ভয়ে তার সামনে নত হয় এবং বলে যে সে মানুষ নয়, বরং তার সেবক। জেনারেল জিজ্ঞাসা করে যে সে তার জন্য তার পছন্দের খাবার এনেছে কিনা, যেমন মেলন বা সুইট ফিশ। কিন্তু হারামের কাছে এমন কিছু ছিল না, তাই সে ক্ষমা চায়। কিন্তু জেনারেল তাকে দেখে ফেলে যে সে মানুষ এবং তার উপর আক্রমণ করে। বঙ্গল তাকে বাঁচাতে আসে এবং জেনারেলকে আঘাত করে, কিন্তু এতে তার কিছু হয় না। জেনারেল বঙ্গলকে তার হাত দিয়ে চিরে ফেলে এবং পাশে ফেলে দেয়। এটি লিভার সাইড থেকে করা হয়েছিল এবং এরও একটি তাৎপর্য আছে যা আমরা শেষে আলোচনা করব। তখন সেই ডেমনিক জেনারেল হারামের দিকে এগিয়ে যায়, কিন্তু তখন কিম এবং ইয়োমো সেখানে আসে এবং তাদেরও অবস্থা খারাপ হয়ে যায় কারণ তারা আগে এমন কিছু ভয়ঙ্কর দেখেনি। এখন জেনারেল হারামকে শেষ করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে মর্গের ডাক শুনতে পায়, যার মানে সকাল হতে চলেছে। সে আগুনের গোলায় পরিণত হয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর তাদের কিছু ভীষণ আসে যেখানে তার গল্পটি লুকানো ছিল। এর মানে এই ডিমনের উপাদান আগুন এবং এটি সেই কবরের সাথে যুক্ত, তাই সেদিনে তার শক্তির ব্যবহার করতে পারে না যেমন রাতে করতে পারে। এখন আহত বঙ্গলকে হাসপাতালে পাঠানো হয়, যেখানে সে সংকটাপন্ন অবস্থায় ছিল। হারাম তার জন্য খুবই দুঃখিত হয় কারণ বঙ্গল সবসময় তার সাথে ছিল। সে সবসময় বলতো যে যতক্ষণ হারাম তার সাথে আছে তার কোনো ভয় নেই কারণ সে তাকে কখনো কিছু হতে দেবে না। তখন কিমো তার কাছে ক্ষমা চায় কারণ তারা তাদের এই সবের মধ্যে ফাঁসিয়েছে। এখন তারা কবর দেখতে যায় কারণ যা কিছু শুরু হয়েছে তা শেষও করতে হবে। এটি একটি নিয়ম যে যা কিছু যেখানে শুরু হয় তা শেষও সেখানেই হয়। প্রথমে তারা সেই বৃদ্ধের বাড়িতে যায় যিনি তাদের কবর ডাকাতের সম্পর্কে বলেছিলেন। সেখানে তারা কবর ডাকাতের জিনিসপত্র খুঁজে পায় এবং জানতে পারে যে তারা তাওবাদ অনুসরণ করত এবং তার নিয়ম মেনে চলত। কিছু জিনিস একে অপরের বিপরীত হয়, যেমন ইনিন এবং ইয়াং, ধাতু এবং কাঠ। এখন হাসপাতালে হারাম বঙ্গলকে জাগায়, যাকে সে চিনতে পেরেছিল যে সে পজেস্ট অবস্থায় আছে এবং এখন সে 7 ফুট লম্বা ফিগারের সার্ভেন্ট হয়ে গেছে, অর্থাৎ জেনারেলের সার্ভেন্ট। কিন্তু সেই 7 ফুট লম্বা মনস্টারকে বঙ্গল বলেছিল যে সে সেই কবরের কিছু পাহারা দিচ্ছে, কিন্তু সে কি পাহারা দিচ্ছে তা এখনো কেউ জানে না। এর মানে এই ডিমন কিছু রক্ষা করছিল এবং তার উপরই দাদার কবর ছিল। এর মানে তারা সবাই কোনো রহস্য লুকিয়ে রাখছিল। এখন কিম কবর খনন করে এবং সেখানে সেই 7 ফুট লম্বা মনস্টারকে খুঁজে পায়, যে তখন ঘুমাচ্ছিল। যেমন আমি বলেছিলাম, সে এই জায়গার সাথে যুক্ত। সে রাতে যেখানেই যাক, তার কোঅর্ডিনেট যা সেখানে লেখা আছে তাকে সেখানেই আসতে হবে। সবচেয়ে বড় কথা, সে রাতে বাইরে বের হতে পারে। তার শক্তি রাতে ছিল। টুম্বস্টোনের কোঅর্ডিনেটও ছিল, যা এই জায়গার ছিল কারণ এখানে কিছু বিশেষ কবর দেওয়া আছে যা এটি পাহারা দেয়। কিন্তু এখানে আসলে কি কবর দেওয়া আছে? বন্ধুরা, এখন এই গল্পের কিছু আসল পাতা খোলে। পার্ক মারা যাওয়ার আগে বলেছিল যে ফক্স টাইগারের পশ্চিম দিকে স্ট্যাব করেছে এবং রিডের হাড়ে আঘাত করেছে। এর মানে কি? ফক্স মানে এখানে গিসুনে, যাকে কিটসুনে বলেও বোঝা যায়, যিনি টাইগার অর্থাৎ কোরিয়াকে আঘাত করেছিল। কোরিয়ার মানচিত্র একটি টাইগারের মতো দেখায় এবং সেখানে বিভিন্ন জায়গায় ধাতব রড ঢোকানো হয়েছিল। এই ধাতব রডগুলি কোরিয়াকে ধ্বংস করার জন্য ছিল, যার ফলে কোরিয়ার মাটিতে প্রবাহিত শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এজন্যই এখানে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া তৈরি হয়েছে। জেনারেলের কবরটি টি আকৃতির ছিল, যার অর্থ এটি উল্লম্বভাবে দাঁড়িয়েছিল এবং টি এর অর্থ ছিল পিছনে ছুরি মারা এবং পশ্চিমে ছুরি মারা। কবর ডাকাতদের সম্পর্কে যে গল্পটি বলা হয়েছিল, তারা ধন চুরি করছিল না, বরং তারা আসলে কোরিয়ান দেশপ্রেমিক ছিল যারা এই ধাতব রডগুলি বের করে ধ্বংস করছিল যাতে কোরিয়ার শক্তি আবার সঠিক হয়ে যায় এবং তাদের দেশে ফিরে আসে এবং যুদ্ধ বন্ধ হয়। কিন্তু একটি রড তারা কখনো খুঁজে পায়নি কারণ এটি এখানে কবর দেওয়া হয়েছিল এবং এখানে গিসুনে পার্কের কবর তৈরি করেছিল কারণ এটি রাজকীয় ছিল, তাই তার কবর কেউ স্পর্শ করত না এবং রড সম্পূর্ণ সুরক্ষিত থাকত। এবং যদি কেউ এটি খুঁজে পেত, তবে এখানে এই ডেমনিক জেনারেল ছিল যে রডকে কিছু হতে দিত না। এখন এই সত্যটি 3 জনের কাছে প্রকাশিত হয় এবং হারিম তার বোনকে বাংলার কাছে রেখে যায় যাতে সে মন্ত্রের মাধ্যমে তাকে রক্ষা করতে পারে, যাতে 7 ফুট দৈত্য, যা আসলে একজন জাপানি জেনারেল ছিল,
এখন একটি উনি হয়ে গেছে, অর্থাৎ একটি দৈত্য ইজোকাই হয়ে গেছে, তাকে পাশ করে তার শরীর ব্যবহার করতে না পারে। এছাড়াও হারিম বুঝতে পেরেছিল যে জেনারেল তার শরীরটি তৎক্ষণাৎ দখল করেনি, কারণ তার শরীরে বৌদ্ধ মন্ত্র লেখা ছিল, অর্থাৎ ট্যাটু ছিল, যা তাকে রক্ষা করেছিল। এখন কিম এবং ইয়ং তাদের শরীরে মন্ত্রের কালি দিয়ে ট্যাটু তৈরি করে। এখন সে একটি পরিকল্পনা তৈরি করে যে রাতে সে উনি অর্থাৎ জেনারেলকে বিভ্রান্ত করবে এবং কিম এবং ইয়াংকে বলে যে তারা রডটি বের করে ঘোড়ার রক্ত দিয়ে তা শেষ করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যতই খনন করুক তারা রডটি খুঁজে পায় না। এখন এখানে উনি হারিমকে তার সম্পর্কে বলে যে এটি একটি যুদ্ধ এবং এটি সবকিছু কিভাবে শুরু হয়েছিল, গিসুনে কি করেছিল এবং কিভাবে করেছিল। কিন্তু তাকে ফাদের কথা জানানো হয় এবং এখন জেনারেল হারিমের উপর আক্রমণ করে, কিন্তু তখন তার দাদির আত্মা এসে তাকে বাঁচায়। এবং আপনি এখানে ভাবছেন কিভাবে এটি সম্ভব হতে পারে। আসলে বিশ্বাস করা হয় যে স্থানীয় আত্মাদের সম্মান দেওয়ার জন্য জেনারেলের আত্মা এটি করেছিল, কারণ এটি কোরিয়ার মাটিতে একটি বিদেশি আত্মা ছিল এবং সে তার সময় একটি বড় সামানো ছিল, যার কারণে জেনারেল ফিরে যায়। ক্যারা বানি কবরস্থানে ফিরে আসে, যা কিমের উপর আক্রমণ করে এবং তাকে অর্ধমিত করে দেয়, এবং হারিমও তার পিছনে আসছিল, তাকে বাঁচায় এবং জেনারেলের উপর রক্ত ঢেলে দেয়, যা তাকে কিছুটা কষ্ট দেয়, কিন্তু তবুও তার বেশি কিছু হয় না। এখন জেনারেল কিম এবং ইয়ংকে শ্বাসরোধ করতে শুরু করে। অন্যদিকে বাংলের ইতিমধ্যেই তার দখলে ছিল, যা সে তার শরীরকে যে কোনো সময় দিতে পারত। এবং এখন কিম তখনই জেনারেলের ভিশনগুলি দেখতে পায়। এবং বন্ধুরা, এখন এখানে গিশুনে উনি জেনারেল এবং সেই রডের আসল পাতা প্রকাশিত হয়। ভিশনগুলিতে কিম দেখে যে সাদা মুখের গিশুনে, যাকে আজকের সময় ফক্স বলা হয়, অর্থাৎ সে ফক্সের মতো। গিশুনে আসলে একটি শক্তিশালী শামান আত্মা ছিল, সাধারণ মানুষ নয়। তিনি জানতেন যে কোরিয়াকে বিভক্ত করা এবং তাদের উন্নয়ন ও শক্তি বন্ধ করার রডগুলি খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু যদি একটি রডও লুকানো থাকে তবে কোরিয়া কখনো উন্নতি করবে না। তাই তিনি একটি উপায় বের করেছিলেন। তিনি 10,000 মানুষকে হত্যা করে জেনারেলের দেহ নিয়ে তাকে একটি এনিমা অর্থাৎ গোল গাছ তৈরি করেন, যেখানে বিভিন্ন দেহের অংশ ব্যবহার করা হয়। সেই দেহের ভিতরে একটি কাটানা আগুনে ফোর্জ করে জেনারেলের গলায় সেলাই করে লুকিয়ে রাখা হয়, যার ভিতরে 10,000 মানুষের নেতিবাচক আত্মা ছিল, যারা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। এরপর সেই জেনারেলের দেহ এখানে কবর দেওয়া হয়, অর্থাৎ সেই চূড়ান্ত রড আর কেউ নয়, বরং জেনারেলের ভূত নিজেই ছিল, এবং তার উপরে রাখা হয়েছিল পার্কের দাদার কবর, যাতে কেউ তাকে খুঁজে না পায়। কিম বুঝতে পারে যে জেনারেল নিজেই চূড়ান্ত রড ছিল, এবং তাও জমে বিপরীতকে মিলিয়ে তারা একে অপরকে ধ্বংস করে দেয়। কিম কাঠ এবং তার রক্ত দিয়ে জেনারেলকে ছুরি মারে, এবং জেনারেল, যিনি নিজেই আগুনে ফোর্জ করা ধাতু, চূড়ান্ত রড এবং জেনারেলের ভূত ধ্বংস হয়ে যায়, যার সাথে বংলের দখলও ভেঙে যায়। আপনি লক্ষ্য করেছেন যে সেই মানব মাথাওয়ালা সাপটি জল উপাদানের প্রতীক ছিল, এবং আমরা জানি যে জল, পৃথিবী, বায়ু, ধাতু এবং আগুন একসাথে একটি ভারসাম্য তৈরি করে। কিন্তু যখন এই কবর খননকারী সাপটিকে হত্যা করে, তখন ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং জেনারেল জেগে ওঠে এবং খননকারীকে শিকার করতে শুরু করে। এখন জল উপাদান অর্থাৎ সাপ শেষ হয়ে গেছে, বাকি আগুন এবং ধাতু জেনারেলের ভিতরে ছিল, অর্থাৎ কাটানা বা রড। তাকে ধ্বংস করতে কাঠ এবং জল প্রয়োজন ছিল, এবং বিশ্বাস করা হয় যে কাঠ, রক্ত এবং ঘাম দিয়ে কোরিয়ানরা আগে লড়াই করত। এইভাবে জেনারেলের ভূত ধ্বংস হয়ে যায় এবং চূড়ান্ত রডও ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সেই ডাকাতের চূড়ান্ত কাজ তারা সবাই মিলে সম্পন্ন করে। দাদাকে জেনারেলের উপরে রাখা হয়েছিল কারণ তিনি শক্তিশালী ব্যক্তি ছিলেন এবং তার কবর কেউ স্পর্শ করত না। কোঅর্ডিনেটগুলি ছিল যাতে এই ভূত জেনারেল যেখানেই যায় তার চূড়ান্ত গন্তব্য এখানেই থাকবে, কারণ এটি কোরিয়ার শক্তিকে বাধা দিচ্ছিল। মুভির শেষ দৃশ্যে তারা সবাই তাদের কাজে ফিরে যায় এবং চূড়ান্ত দৃশ্যে কিমের মেয়ের বিয়েতে অংশ নেয়। এইভাবেই মুভিটি শেষ হয়। এখন আমি আপনাদের এই মুভির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের বিবরণ দেব। গিশুন জাপানি উচ্চ কর্তৃপক্ষের আদেশে কোরিয়াকে চিরতরে ধ্বংস করার জন্য রডগুলি স্থাপন করেছিলেন, কিন্তু কোরিয়ান দেশপ্রেমিক রোগ সেই সমস্ত রড ধ্বংস করে দিয়েছিল। তাই গিশুন জেনারেল গালকে একটি ভূতে পরিণত করেছিলেন এবং তার ভিতরে কাটানাকে চূড়ান্ত রড হিসাবে রেখে দিয়েছিলেন এবং দাদার কবরের নিচে রেখেছিলেন। এটি সম্পূর্ণরূপে টি আকারে ছিল, যেমন জাপান কোরিয়ার মেরুদণ্ডে ছুরি মেরেছিল। দাদা একজন ধনী ব্যক্তি ছিলেন, তাই তার কবর কেউ স্পর্শ করত না। এইভাবে জেনারেল চূড়ান্ত রডের রক্ষা করছিল। দাদা তার পুরো পরিবারকে ধ্বংস করছিলেন কারণ তিনি তার পরিবারকে বাঁচাতে চেয়েছিলেন। দাদার আত্মাও জেনারেলের ভয়ে তার পরিবারকে ধ্বংস করতে ব্যস্ত ছিল। সাপের কথা বলতে গেলে এটি একটি সাধারণ সাপ ছিল যা গরম পানির জন্য দাদার কবরের ভিতরে যেতে চেয়েছিল, কিন্তু কাঠটি খুব শক্তিশালী ছিল, তাই এটি জেনারেলের কবরের কাছে পৌঁছেছিল। এর ফলে নেতিবাচক শক্তির কারণে সাপটি ওনাতে রূপান্তরিত হয়েছিল। যখন খননকারী এটিকে মেরেছিল,
তখন খারাপ মহিলায় পরিণত হয়েছিল, ভারসাম্য বিঘ্নিত হয়েছিল এবং জেনারেল জেগে উঠেছিল। আরেকটি বিবরণ হলো যখন বঙ্গল হাসপাতালে ছিল তখন ডাক্তার ইচ্ছাকৃতভাবে দুবার জোর দিয়েছিলেন যে বঙ্গলের পেট থেকে মেরুদণ্ডে আঘাত লেগেছে, যা কোরিয়া এবং জাপানের মধ্যে সম্পর্কের প্রতিফলন করে। এটি দেখায় যে দাদার পরিবার তাদের নিজ দেশকে বিশ্বাসঘাতকতা করেছিল। আসলে জেনারেলও লিভারের বিষয়ে কথা বলেছিলেন, তাই আমি মনে করি জেনারেলকেও লিভারের ভিতরে ছুরি মেরে হত্যা করা হয়েছিল। আপনি ভাবছেন যে বঙ্গল তো মন্ত্রের কারণে বেঁচে গিয়েছিল, তার দখল সম্পূর্ণ হয়, কিন্তু কিম ইয়ং এবং হার মতো মন্ত্র লিখেছিল। তাহলে জেনারেল কেন ভয় পায়নি? কারণ সহজ ছিল, ঘামের কারণে মন্ত্রগুলি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু বঙ্গলের ট্যাটুগুলি ছিল এবং সেগুলি মুছে ফেলা যায়নি। জেনারেল কিছু জিনিস থেকে কেন ভয় পাচ্ছিল, বা কেন তিনি মন্দিরের ভিতরে কাউকে হত্যা করছিলেন না, এবং কেন তিনি সকালে আগুনের গোলায় পরিণত হয়ে কবরের ভিতরে ফিরে যাচ্ছিলেন? আমি মনে করি জেনারেলও বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন, কারণ গাল হওয়ার আগে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন এবং জাপান এবং কোরিয়ায় অনেক লোক এই বিষয়গুলিতে বিশ্বাস করে। তাই আমার মনে হয় সম্মানের কারণে জেনারেল এটি করেছিলেন। এখন প্রশ্ন আসে, কেন পরিবর্তন হয়েছিল? স্পষ্টতই তার উপাদান ছিল আগুন। এখন জেনারেল ভূত এবং তার ভিতরের রডটি কিভাবে ব্যাহত হয়েছিল? প্রথম পয়েন্ট হলো দাদার কবর খনন করা হয়েছিল। সবচেয়ে বড় কথা, যখন তারা জেনারেলের কবর খনন করেছিল তখন তাকে ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে জেনারেল ভূত জেগে উঠেছিল। সাপকে হত্যা করা উপাদানগুলিকে ব্যাহত করা ছিল, তাই তখন বৃষ্টি হয়েছিল কারণ সাপ জল উপাদানকে প্রতিনিধিত্ব করে। চক্রটি ভেঙে গিয়েছিল। জেনারেল কেন একই স্থানে ফিরে আসতো? কারণ সে সেই সাইটের অভিভাবক ছিল এবং তার সমন্বয়গুলি সেই জায়গার ছিল। কিছু সময় পরে তাকে ফিরে আসতেই হতো এবং তার শক্তি রাতে সবচেয়ে বেশি ছিল। আরেকটি আকর্ষণীয় তত্ত্ব হলো জেনারেল সম্পর্কে। জেনারেল প্রথমে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু কাটানা, যা দিয়ে 10,000 লোককে হত্যা করা হয়েছিল, সেই কাটানার ভিতরে তাদের আত্মা বন্দী ছিল। আসল দানব ছিল এই কাটানা, যা সম্পূর্ণ নেতিবাচক আবেগে পূর্ণ ছিল এবং জেনারেলের আত্মা তার দাসত্ব করছিল এবং তাই সে এটিকে রক্ষা করছিল। এটি সব গিশুনের পরিকল্পনা ছিল। আপনার মনে হতে পারে, যখন জেনারেলের ভিতরে কাটানা চূড়ান্ত রড ছিল, তখন জেনারেল ঘুমিয়ে থাকাকালীন তাকে কেন হত্যা করা হয়নি? এটি সব খুব দ্রুত ঘটেছিল। যখন জেনারেল আঘাত করেছিল তখন কিম বুঝতে পেরেছিল যে চূড়ান্ত রড কোথায় আছে। সেই সময় এবং লড়াইয়ের সময় এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছিল। যদি আগে থেকেই জানা যেত যে চূড়ান্ত রড জেনারেল নিজেই, তাহলে তাকে দিনে যে কোনো সময় হত্যা করা যেত। কিন্তু এই রহস্য এত গভীর ছিল যে কেউই এটি সম্পর্কে ধারণা করতে পারে। আশা করি আমার এই ব্যাখ্যাটি আপনার ভালো লেগেছে। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পছন্দ হলে লাইক এবং কমেন্ট করুন। আমি আপনাদের সাথে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়।